আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন একটি সত্যি ভূতের ঘটনা। ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছে। তার ভাষায় আমি নিজের মতো করে গল্পটি আপনাদের শোনালাম। অতিপ্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি, তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে। কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন। তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী। আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। জানি না বলাটা ঠিক হবে কি না, তবুও এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি। 2012 সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন শান্তির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে। রেয়াজ মতো সেবারও এটাই করা হলো। আমার খালামণিদের বাসা থেকে মিলনায়তনের দূরত্ব ছিল খুবই কম। হেঁটে যেতে প্রায় 15 মিনিটের মতো লাগতো। বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল। গায়ে হলুদের দিন রাতে বিয়ে বাড়ির সকলে ঠিক করল গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা কীরকম চলছে তা পরখ করে আসবে। যেই ভাবা সেই কাজ। সকলে মিলে রাত 12টার পর মাইক্রোতে রওনা হলাম সেখানে। বলে রাখা ভালো, মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তাল গাছ ছিল। তার আশেপাশে ও সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গল প্রকৃতির আর ভীষণ নির্জন। মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আস্তে আস্তে রাত 2টো বেজে গেল। মাইক্রো ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল। বাড়ির কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করল। যথারীতি সকলে ধীর গতিতে হাঁটছিল। হইচই করার কথা থাকলেও কেন জানি না সেই রকম কিছুই করা হচ্ছিল না। চারিদিকে শুনশান নীরবতা, দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান ছিল। সবাই নিচু আওয়াজে গল্পগুজবে বিভোর ছিল। খাস পুকুরের কাছাকাছি আসার পর হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল। সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখল তা তারা বিশ্বাস করতে পারছিলেন না। প্রায় 7 হাত দূরত্বে 12 থেকে 13 বছর বয়সী, সাদা জোব্বা এবং লম্বা টুপি পরিহিত, একদম হুবহু একই পোশাকের, একই আকৃতির এবং একই গড়নের 10 থেকে 12টা ছেলে তাদের দিক থেকে পিছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে। তাদের দেখে মনে হচ্ছিল একে অপরের কার্বন কপি। এত রাতে এই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না। এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে
এগুলো মানুষ নয়। তারা এটা দেখে ভয়ে জমে গেল, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তারপর পেছন দিক ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো। একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না। আমার একটা খালাতো ভাই অনিক, ও ছিল অত্যাধিক সাহসী। সুপার ন্যাচারাল ব্যাপারে বরাবরই ওর কৌতূহল ছিল। ও সাহস করে পিছনে তাকালো, কিন্তু আর কিছুই দেখতে পেল না। এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায়ই ছিল না। ওইগুলো মানুষ হলে কোনোদিনও এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারতো না। যাই হোক, ও সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছুই নেই। সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করলো, কিন্তু তৎক্ষণাৎ সামনের ঘাস পুকুরের বিপরীত পাড়ে প্রচুর বাতাস বইতে শুরু করলো। তাল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে। কোনো মতে সবাই দোয়া দুরুদ পড়তে পড়তে দৌড়তে লাগলো। সে রাতে ভীত সন্ত্রস্ত হয়ে সকলে বাড়ি ফিরল। বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনাটা খুলে বলল। বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনিক ভাইয়া সেখানে নেই। ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না। ফোন করা হলো, কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না। বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো। ওকে ওই রাস্তায় কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া যাবে। ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়ের ওপর বিয়ের সব কাজের দায়িত্ব ছিল। ওকে সারা রাত মিলনায়তনেই থাকতে হয়েছিল। ভোর রাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে বলা হয়েছিল। বন্দর যাওয়ার মেন রোডে পুলিশের টহল ছিল, আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না। তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল। সেখানে যেতে যেতে হঠাৎ একটা খড়ের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল। ভাইয়া ভয়ে ভয়ে কাছে এগোলো। খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোঁজা ছিল। খড় সরিয়ে ভাইয়া যা দেখল তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। অনিক ভাইয়াকে জ্ঞানশূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাই। ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ। ভাইয়া বাসায় ফোন করে খবর দিল। অনিক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো। সবাই অবাক হয়ে লক্ষ্য করলো ওর সমস্ত শরীরে রক্ত জমাটে কালো কালো দাগ আর খামচির দাগ। বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে। কয়েক ঘন্টা পর ওর জ্ঞান আসে। এরপর ওকে সবাই জিজ্ঞেস করে রাতে ওর সাথে কী ঘটেছিল, কিন্তু ও কিছুই বলতে পারছিল না। এরপর ওর জ্বর আসে। 5 দিন পর জ্বরে নেমে যায়, কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যায়। ভাইয়ার সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায়। 8 মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয়। এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরও কোনোদিন একটি বারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি। সে রাতের পর থেকে কিছুদিন পরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায়। আর প্রায় ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখত আর চিৎকার চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায় এরকম হতো, এখন অনেক কমে গেছে। তবে এখনও ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।